হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো আর একটা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভিডিওটা শুরু করা যাক। কলেজের গেট দিয়ে ভিতরে যাওয়ার সময় কিছু একটা সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমার হাতে আমার মোবাইলটা ছিল, হাত থেকে পড়ে ভেঙে গেছে। মোবাইলটা তুলে পাশে তাকাতে দেখি একটা মেয়ে পড়ে গেছে। মনে হয় আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। আমি কিছু বলতে চাবো, তার আগে মেয়েটি বলতে শুরু করলো, ওই ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারোস না? সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা মারতে ইচ্ছা করে। সরি, আমি আসলে খেয়াল করিনি। আরে রাখ তোর সরি, যত সব ফালতু। বিশ্বাস করেন, আমি সত্যি বলছি, আমি আপনাকে দেখিনি। এবার মেয়েটার পাশে থাকা আরেকটা মেয়ে বলল, হয়েছে ভাইয়া, আপনি এবার যান। আমি কিছু না বলে সোজা চলে আসলাম। এরকম অপমান প্রতিদিনই হয়, এটা নতুন কিছু না। কেউ না কেউ ঠিকই আমার সাথে এরকম বাজে ব্যাপারটা ঘুরবে। আমি শুনতে শুনতে অভ্যস্ত। চলুন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি জুয়েল, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ালেখা করি। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। বাবা মা কারা সেটা আমি নিজেও জানি না। ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি। এসএসসি পরীক্ষার পর থেকে টিউশনি করে নিজের খরচ নিজেকে চালাতে হয়। আগে একজনের বাসায় লজিং থাকতাম। অনার্সে ওঠার পর থেকে একটা মেসে থাকি। পরিচয় দিতে দিতে ক্লাসে চলে আসলাম। এসে দেখি সবাই আছে, শুধুমাত্র আমি ছাড়া। কি রে, এত দেরি হলো যে? রাস্তা একটু জ্যাম ছিল। বল, কি অবস্থা? এই তো ঠিকঠাক। ওই জুয়েল, তোর মোবাইলের এই অবস্থা কেন? আরে আর বলিস না, আসার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে হাত থেকে মোবাইলটা পড়ে যায়। তো তুই কিছু বলিসনি? আরে আমি কি বলবো, মেয়েটা তো উল্টো আমাকে ঝাড়ি দিয়ে চলে গেল। একটা চড় দিতি। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। তারপর ক্লাসে চলে গেলাম। দুটো ক্লাস করার পর, এই চল, আর ভালো লাগছে না, বাইরে গিয়ে ঘুরে আসি। আচ্ছা চল। কোথায় যাবি? শহীদ, মার্কেটে চল, আকাশের দোকানে কিছুক্ষণ আড্ডা দেবো। আচ্ছা চল। তারপর আমরা তিনজনে বেরিয়ে গেলাম। আকাশ আমাদের বন্ধু, পড়ালেখার পাশাপাশি দোকান করে। তারপর কলেজ থেকে বেরোয় আকাশের দোকানে গেলাম। দোতলা দিয়ে উঠতেই সেই মেয়েটাকে দেখলাম। দেখে মোটামুটি একটা ভয় লাগা শুরু করলো। যদি মার্কেটে কারোর সামনে কিছু বলে তাহলে মানিজ্জত সব কিছু শেষ হয়ে যাবে। আমরা আকাশের দোকানে গেলাম। ওখানে বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় মেয়েটা এবং সাথে আরও কয়েকটা মেয়ে আকাশের সামনে দোকানে গেল। শানি, এই শানি, এই মেয়েটা সেই মেয়েটা যার সাথে আমি ধাক্কা খেয়েছিলাম। কোনটা? আরে ওই যে মাঝখানে যে লম্বা করে না, ওটা। গিয়ে জিজ্ঞেস করব? না, বাদ দে। কি রে, কি সমস্যা? দোস্ত, ওই মেয়েটাকে চিনিস? কোনটা? ওই যে মাঝখানের ওইটা। চেহারা না দেখলে চিনবো কিভাবে? এদিকে তাকা দেখি, তারপর না হয় বলবো। এরপর আমরা অন্য কথা বলতে শুরু করলাম। হঠাৎ করে আকাশ বলে উঠল, এটা মিম না? কোনটা? আরে সামনেরটা, ওটা তো মিমি। আমি কেমনে জানবো? আল্লাহর দুনিয়ায় সবগুলো মেয়েই তো তোর পরিচিত। তোর মাথা, মিম আমাদের ক্লাসমেট, একসাথে স্কুলে পড়ালেখা করেছি। তারপর সে মৌলভী কলেজে চলে যায়, আমি ফেনী সরকারি কলেজে পড়ি। দাঁড়া, ওরে ডাক দিই। মিম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আকাশের দোকানের সামনে আসে। কি রে আকাশ, কি খবর তোর? এই তো মোটামুটি। তোর কি অবস্থা? দেখেও না দেখার ভান করছিস? না রে, খেয়াল করিনি। দোকান কি তোর? ভাইয়া বিদেশে চলে গেছে, এখন আমি দোকানদারি করছি। ও আচ্ছা, ভালো। এই ওই মেয়েটা কে রে? কোনটা? ওই যে তোদের সাথে আসলো, ভিতরে যে কাপড় দেখছে লম্বা করে, ওটা। ও সুমাইয়ার কথা বলছিস? ও তো আমার কাজিন, মামাতো বোন। কেন বলতো? বিয়ে করব তো তাই। মেরে মাথা ফাটিয়ে দেবে, ও যা রাগী। আমি আরও বেশি রাগী। এভাবে কিছুক্ষণ কথাবার্তা চলল। মেয়েটার বাসা আমাদের পাশের এলাকাতেই। ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, মৌলভী কলেজে পড়ে। এরপর আমরা আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার মতো বাসায় চলে গেলাম। বারবার মেয়েটার কথাই মনে পড়তে লাগলো। আমি আবার প্রেমে টেমে পড়ে গেলাম না তো? দূর, আমি এগুলো কি ভাবছি। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে আমি টিউশনিতে চলে গেলাম। টিউশনি শেষ করে বাসায় এসে রেডি হয়ে কলেজের দিকে রওনা দিলাম।
সিএনজিতে গিয়ে উঠলাম। প্রথমে কিছু খেয়াল করিনি, হঠাৎ করে আয়নার দিকে তাকিয়ে আমার চোখ আটকে গেল। কলেজের সেই মেয়েটা, তার মানে আমার পাশে বসেছে। সরাসরি টাকা দিকেও তাকালাম না, যদি আবার রেগে যায়। বারবার আয়নার দিকে তাকালাম, নামটা যেন কি, ও আচ্ছা মনে পড়েছে, সুমাইয়া। মেয়েটা যেমন সুন্দর তেমনি তার নামটাও সুন্দর। তার মানে প্রতিদিন এই সময় কলেজে যাই। আমি চুপচাপ গাড়িতে বসে রইলাম। বাংলা বাজার নেমে গেলাম। সে তার মতো করে চলে গেল, আমিও আমার মতো করে কলেজে চলে গেলাম। কলেজে যাওয়ার পর, কিরে, আজকেও দেরি করে আসলি? দেরি হয়েছে তো অনেক ভালো হয়েছে। মানে? দোস্ত জানিস, আজকে ওই মেয়েটার সাথে আসছি। একই গাড়িতে নাকি? হুম। তো এত খুশি হওয়ার কি আছে? না, এমনিই বললাম। এমনি নাকি প্রেমে পড়েছিস? আরে না, এটা কি করে হয়? সব হয়। বল, প্রেমে পড়েছিস কি না? কিছু বলছি না। যাক, অবশেষে প্রেমে পড়লি, তা আবার ওই মেয়েটার প্রেমে। চল, আজকে আমার তরফ থেকে ট্রিট দেব। আচ্ছা চল। 1 মিনিট। আবার কি? রিলেশন হয়ে গেলে তুই দিবি। ওকে ডান। আরে থাম, কিসের রিলেশন? আমি এমনি বললাম। তুই চুপ থাক। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর ওদের সাথে গিয়ে খেয়ে আসলাম। রাস্তায় এসে আমি সানি দাঁড়িয়ে রইলাম, কখন মেয়েটা আসবে দেখার জন্য। আইমান ওর বাসে চলে গেল। অনেকক্ষণ ওয়েট করার পর সময় আসলো। ওকে দেখে আমার মোটামুটি পা কাঁপা শুরু হয়ে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি। সে একবার তাকিয়ে সিএনজিতে উঠে গেল। সানি আমার হাত ধরে টেনে সিএনজিতে নিয়ে ওঠালো। পিছনে আরও একজন মেয়ে থাকায় আমরা পিছনে বসতে পারলাম না। আমি আর সানি ড্রাইভারের পাশে গিয়ে বসলাম। আমি লুকিং গ্লাসে বারবার ওকে দেখতে লাগলাম। চোখগুলো দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। কিছু দূর যাওয়ার পর সুমাইয়া নেমে গেল। আমি আর সানিও নেমে গেলাম। ভাড়া দিয়ে ওর পিছন পিছন যেতে লাগলাম। অনেকক্ষণ যাওয়ার পর ও একটা বাসার মধ্যে চলে যায়। তার মানে এটা হয়তো ওর বাসা। বাসার সামনে ছোট্ট একটা ব্রিজ আছে। আমি সানি ওটার উপর গিয়ে বসলাম। বন্ধু, বল। তোমার শ্বশুর অনেক পয়সাওয়ালা, বুঝলে? দেখে তো সেটাই মনে হচ্ছে। আজকে চলি, অন্য দিন এসে অন্যান্য ডিটেলসগুলো নেব। আরে দাঁড়া, আর একটু থাকি। দেখলাম কয়েকটা ছেলে আমাদের দিকে বারবার তাকাচ্ছে। জুয়েল, আর থাকা উচিত হবে না, চল এখান থেকে। চল। তারপর সানি ওর বাসায় চলে গেল, আমি মেসে চলে গেলাম। পরের দিন তাড়াতাড়ি করে টিউশনে ছুটি দিয়ে ওই ব্রিজটার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম, কখন সে বের হবে সেটার জন্য। প্রায় 45 মিনিট পর সে বাইর হলো। ওকে দেখে আমি হাঁটা দিলাম। একটু দূরে যাওয়ার পর পিছন থেকে ডাক দেয়। আমি পিছনে তাকাতে দেখি সুমাইয়ের সাথে একটা ছেলে। ওই ছেলেটা আমাকে ডাক দেয়। ওই দাঁড়া। জি, আমাকে বলছেন? হ্যাঁ দাঁড়া। জি ভাইয়া, বলেন। কি নাম তোর? জি, জুয়েল। বাসা কোথায় তোর? পাশের এলাকাতেই। তো এখানে কি করিস? কিছু না, আমি কলেজ যাচ্ছিলাম। তোকে দেখলাম অনেকক্ষণ যাবৎ ব্রিজের উপর দাঁড়িয়েছিলি, কারণ কি? না মানে কি মানে মানে করতেছিস? নেক্সট টাইম এই এলাকাতে যেন না দেখি, না হলে হাত পা ভেঙে দেব। হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে গেলাম। তারপর ছেলেটা আর সময় অন্য একটা গাড়িতে উঠে কলেজে চলে যায়, আর আমি আরেকটা গাড়িতে কলেজে উঠে চলে যাই। কলেজে যাওয়ার পর, কি রে, এখন আসার সময় হলো তোর? আরে জানিস আজকে কি বিপদের মধ্যে পড়েছিলাম? কেন, কি হয়েছে? সানি কোথায়? ওয়াশরুমে গেছে। আচ্ছা, তাহলে সানিও আসুক, দুজনকে একসাথে বলবো। আচ্ছা নিচে চল। নিচে কেন? আজকে বাইক নিয়ে এসেছি, ওইখানে চল। সানিকেও বলে দিয়েছি, সেও আসবে। আচ্ছা ঠিক আছে, চল। এরপর আমি আর আইমা নিচে চলে গেলাম। কিছুক্ষণ পর সানিও আসলো। এবার বল কি হয়েছে। পুরো ঘটনাটা শেয়ার করলাম। আরে, ওটা কোনো ব্যাপার না, আমি সুমাইয়ার সব খবর নিয়েছি। তুই আবার কি কি খবর নিলি? সুমাইয়ার ভাই বোন 3 জন, ও সবার বড়। বাবা বিদেশে থাকে, একটু পয়সাওয়ালা হয়, মেয়েটার ভাব বেশি। আর তুই যাকে দেখেছিস, ওটা ওর চাচাতো ভাই। ছাগল নাইয়ার দোকান আছে, মাঝে মধ্যে সুমাইয়াকে সাথে নিয়ে যায়। বা, তুই তো সব কিছুই জানিস। আরে আরও অনেক খবর বাকি আছে,
আস্তে আস্তে ওগুলোও নিয়ে আসবো। আচ্ছা এখন চল, কোথায় যাবি? মৌলবি কলেজে যাব। পাগল হয়েছিস? মৌলভী কলেজে যাবি মানে? আরে কলেজের ভিতরে যাব না, গেটের সামনেই দাঁড়িয়ে থাকবো। সুমাইয়া বের হলে ওর পেছু নেব, তাহলে সেও আস্তে আস্তে বুঝবে সে তুই ওকে লাইন করিস। কিন্তু দোস্ত, ওর যদি চাচাতো ভাই দেখে? আরে ও কিছু বলবে না, চল তো, আমরা আছি, শুধু শুধু ভয় পাইতেছিস। আচ্ছা চল। তারপর ক্লাস ফাঁকি দিয়ে তিনজনে মৌলভী কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কলেজ ছুটি হয়ে গেল, কিন্তু সময়ের কোনো খবর নেই। একে একে সবাই বের হলো, কিন্তু ওকে দেখছি না। ঘটনা কি? চলে গেল নাকি? কিরে, তোর জানে মনের তো কোনো খবর নেই? দাঁড়া, হয়তো ভিতর আছে, রেডি হয়ে আসতে একটু সময় লাগছে। কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ থাকার পর সে আসলো না। মন খারাপ করে চলে আসতে লাগলাম। হঠাৎ একটা জিনিস থেকে মাথায় রক্ত উঠে গেল। সময় একটা ছেলের সাথে রিক্সায় করে ঘুরছে, আবার হেসে হেসে কথা বলছে। কি রে, কাহিনী কি? কিছুই তো বুঝছি না। ক্লাস ফাঁকিতে ওর সাথে ঘোরার মানে কি? আর হয়তো ফ্রেন্ড হবে, আমি খবর নিয়েছি, ওর নাকি কোনো বয়ফ্রেন্ড নেই। তোর খবরে তো ভুল হতে পারে। আচ্ছা দোস্ত, একটা কাজ করলে কেমন হয়? কি? মৌলবি কলেজে তোর কেউ পরিচিত আছে যার মধ্যে তুমি আর সাথে কথা বলা যাবে? না, তেমন কেউ নেই। আমাদের সেম ব্যাচের হলে হয়তো কয়েকজন বন্ধু বান্ধব থাকতো, কিন্তু ওরা তো আমাদের জুনিয়র বা সরকারি কলেজের হলে হতো। সরকারি কলেজে অনেকজন পরিচিত আছে। আচ্ছা এখন এগুলো রাখ, দেখি সুমাইয়া কি করে। আচ্ছা চল। তারপর আমরা রিক্সাটার পিছু নিলাম। বাস স্টেশনে এসে সুমায়া রিক্সা থেকে নেমে যায়, আর ছেলেটা চলে যায়। সুমায়া গিয়ে সিএনজিতে বসে। এই জুয়েল, একটা কাজ কর, কি? তুই সিএনজিতে উঠে যা। আরে জানা, তুই এখানে গিয়ে বস, আমরা সাথে সাথে আসছি। যদিও চাচাতো ভাই থাকে। আরে যা, ওর চাচাতো ভাই কচু করবে। তারপর আমিও গিয়ে সিএনজিতে বসলাম। প্রথমে ভাবছিলাম ওর পাশে গিয়ে বসবো, পরে চিন্তা করলাম পাশে বসলে ভালোভাবে দেখতে পাবো না। ড্রাইভারের পাশে গিয়ে বসলাম। লুকিং গ্লাসটা ওর মুখ বরাবর ধরলাম। গাড়ি কিছুক্ষণ পর স্টার্ট দিল। কিছু দূর যাওয়ার পর সানিয়া ইমানও বাইক নিয়ে আমার সাথে সমান বেগে চলতে লাগলো। এভাবে পুরো রাস্তা চলে আসলাম। তারপর আমি গাড়ি থেকে নেমে সুমাইয়ার পিছু পিছু হাঁটা দিলাম। গতকালের মতো আজকে ওদের বাসার সামনে গিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে রইলাম। সানিয়া ইমান আগে থেকে ওখানে ছিল। সুমাইয়া আস্তে আস্তে হেঁটে বাসায় চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। তারপর আইমান আমাকে বাসা পর্যন্ত দিয়ে তারপর বাসায় চলে যায়। রাতে পড়তে বসলাম, কিন্তু বারবার একটা কথাই মাথায় ঘুরতে লাগলো। ছেলেটা কি ওর শুধু ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? শুধু ফ্রেন্ড হলে তো এভাবে রিক্সা নিয়ে ঘোরার কথা না, হয়তো বেস্ট ফ্রেন্ড হবে। এগুলোই ভাবছি, হঠাৎ করে একটা শয়তানি বুদ্ধি মাথায় আসলো। যাই, সময় তার বাসার সামনে গিয়ে ঘুরে আসি, দেখি সে কি করে। এই রাতের বেলা যাওয়া কি ঠিক হবে? দূর, যা হবার হবে, আগে যাই, ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। বইটা বন্ধ করে রুমমেট কাউকে কিছু না বলে হাঁটা দিলাম। 30 মিনিট হাঁটার পর ওদের বাসার সামনে গেলাম। বাসা 3 তলা হওয়ায় ওকে দেখা যাচ্ছে না, আর 4 তলায় গিয়ে দেখাও সম্ভব না। তবে ব্যালকনিতে ওর কাপড় চোপড় দেখা যাচ্ছে। অনেকক্ষণ উঁকুঝুঁকি মারলাম, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে বাসায় চলে গেলাম। শুয়ে শুয়ে ভাবছি, এমন সময় আমার রুমমেট মানে বন্ধু ফাহাদ আসলো। কি রে, কি হয়েছে তোর? না রে, তেমন কিছু না। মিথ্যে কেন বলছিস? বল কি হয়েছে? দোস্ত, আমার একটা হেল্প করতে পারবি? বল। মৌলভী কলেজে তোর পরিচিত কেউ আছে? না, কেন বলতো? ঘটনাটা শেয়ার করলাম। তো আমাকে কেন আগে বলিসনি? এমনি বলার মতো সুযোগ হয়নি। তুই চলে যাস তোর কলেজে, আমি চাই আমার কলেজে। রাতে তো পড়া নিয়ে থাকি, তাই আর বলা হয়নি। এটা কোনো কথা? আচ্ছা শোন, একজন আছে। সত্যি? হুম। কে? হাকিমের গার্লফ্রেন্ড, মৌলবী, কলেজেই পড়ে, এবার ফার্স্ট ইয়ারে। তো হাকিমের সাথে কথা বল। হাকিম তো মনে হয় বাসায় নেই। টিউশনিতে গেছে, আসুক তারপর আমি সব বলবো। ধন্যবাদ দোস্ত। এভাবে ফাহাদের সাথে অনেক কথাবার্তা হলো। রাত 9টার সময় হাকিম বাসায় আসলো। আসলে আমরা 3 জন সবাই একসাথে থাকি, সেম ইয়ার, কিন্তু কলেজটা আলাদা। রাতে হাকিম আসার পর আমার বিছানায় এসে বসলো। ফাহাদও আসলো। আচ্ছা হাকিম, বল।
তোর সাথে কিছু কথা ছিল। বল। অনুমতি চর কি আছে? ফাহাদ, তুই বল তো। ফাহাদ পুরো ঘটনাটা হাকিমের সাথে শেয়ার করলো। আচ্ছা, তাহলে কাহিনী এইটা? তো এতদিন বলিসনি কেন? আরে এতদিন কোথায় পেলি? মাত্র 2 দিন হয়েছে। আচ্ছা, এখন বল, আমি কি হেল্প করতে পারি? ওরে বুঝিয়ে বল। লিজা কি রাজি হবে? হবে দোস্ত, তুই লিজার সাথে আমার কথা বলার সুযোগটা করে দে। আচ্ছা, তাহলে কালকে সকালে থাকিস। আমি লিজার সাথে তোর সরাসরি কথা বলিয়ে দেব। ওকে দোস্ত। তারপর আমরা আরও কিছুক্ষণ কথাবার্তা বলে যে যার মতো শুয়ে গেলাম। পরের দিন উঠে সানিয়ার আয়মানকে কল দিয়ে সব কিছু বললাম, ওরাও নাকি আসবে। এরপর রেডি হয়ে আমি আর হাকিম রওনা দিলাম। ছাগলনাইয়া সিএফসির সামনে যাওয়ার পর একটা টাস্কি খেলাম, কারণ সুমাইয়া সিএফসির সামনে দাঁড়িয়ে আছে। আমি আর হাকিম সেখানে না দাঁড়িয়ে একটু ভিতরের দিকে চলে গেলাম। খেয়াল করে দেখলাম সুমাইয়া সিএফসির ভিতরে চলে গেল। একটু পর লিজা আসলো। চল ভিতরে যাই। সুমাইয়া, ও তো ভিতরে। সমস্যা নেই, আমরা 3 তলায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, চল। এরপর আমি আর হাকিম লিজা 3 তলায় চলে গেলাম। কিছুক্ষণ পর সানি আর আয়মান আসলো। আমরা বসে আছি, এমন সময় সানি বলল, আপু, আপনার সাথে কিছু কথা ছিল। জি ভাইয়া বলেন। এরপর সানি, আয়মান আর হাকিম মিলে লিজাকে সব কিছু বুঝিয়ে বলল। লিজা প্রথমে রাজি হয়নি, পরে আমাদের সবার জোরাজুরিতে রাজি হয়ে গেল। আচ্ছা ভাইয়া, ওর কোনো ছবি আছে আপনার কাছে? না, আমার কাছে তো কোনো ছবি নেই। এতগুলো মেয়ের মধ্যে কিভাবে খুঁজে নেব? আচ্ছা, ওর নামটা যেন কি? সুমাইয়া। কোন গ্রুপে পড়ে জানেন? না, সেটাও জানি না। তাহলে কিভাবে খুঁজে নেব বলেন? একটা আইডিয়া আছে। কি? আপনি প্রথমে সায়েন্স ডিপার্টমেন্টে খুঁজবেন, পরের দিন কমার্স, আর সেখানে খুঁজে না পেলে আর্টসে যাবেন। কিন্তু ভাইয়া সুমাইয়া তো কয়েকটাও থাকতে পারে তখন। আচ্ছা দাঁড়ান, আপনাকে ওর অ্যাড্রেসটা দিই। দেন, সেটাই ভালো হবে। আপনি আপডেট কিছু পেলে হাকিমকে কল দেবেন। সব কিছু বললে আমরা হাকিমে থেকে জেনে নেব। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে এখন যাই, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। এরপর হাকিম উঠে গিয়ে ওর সাথে আরও কিছুক্ষণ কথা বলে ওকে কলেজের সামনে নামিয়ে দিয়ে আসে। এরপর আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম, যে যার মতো বাসায় চলে গেলাম। তারপর লিজা কলেজে গিয়ে সায়েন্স ডিপার্টমেন্টে সময়কে খুঁজে, কিন্তু পেল না। রাতের বেলা পড়ছি, এমন সময় হাকিম মোবাইল নিয়ে আমার কাছে আসলো। কি রে? এই নে, কথা বল। কার সাথে? লিজা তোর সাথে কথা বলবে। তারপর আমি মোবাইলটা নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইয়া, আজকে তো সায়েন্স ডিপার্টমেন্টে খুঁজলাম, কিন্তু পেলাম না। ও, তাহলে মনে হয় কমার্সে পড়ে। আচ্ছা ভাইয়া, আমি তাহলে কালকে দেখব। আচ্ছা ঠিক আছে, আপনাকে কষ্ট দিচ্ছি আর কি। আরে না না, সমস্যা নেই। ওকে বোন, ভালো থাকবেন। এই নেন, হাকিমের সাথে কথা বলেন। এরপর মোবাইলটা হাকিমের হাতে দিয়ে দিলাম। পরের দিন আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে সুমাইয়ার বাসা থেকে গেলাম, দেখা যায় কিনা দেখার জন্য। কিন্তু না, দেখার গেল না। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু ওর কোনো খবর নেই। কলেজে দেরি হয়ে যাচ্ছে, এই দেখে বাসায় চলে আসলাম। তারপর রেডি হয়ে কলেজে চলে গেলাম। বারবার এদিক ওদিক তাকাচ্ছি সুমাইয়াকে দেখা যায় কিনা দেখার জন্য, কিন্তু না, মনে হয় কলেজে চলে গেছে। পরে আমি সানিকে কল দিয়ে ওর সাথে চলে গেলাম। কলেজে গেলাম। 1 ঘন্টা ক্লাস করার পর হাকিম কল দিল। হাকিম বল, তুই কি লিজার সাথে? এতক্ষণ ছিলাম, একটু আগেই ক্লাসে চলে এসেছি। সে মেসেজ দিয়েছে তোর সাথে কথা বলবে। আমিও তো ক্লাসে। আচ্ছা, সমস্যা নেই, আমি তোর নাম্বার দিয়ে দিচ্ছি, ও তোকে কল করবে। তুই বাইরে গিয়ে কথা বল। আচ্ছা দে। এরপর আমি সানি আর আয়মানকে ইশারা দিয়ে বাইরে আসতে বললাম। কিছুক্ষণ পর একটা আননোন নাম্বার থেকে কল আসে। মনে হয় লিসা কল দিয়েছে, কিন্তু কেটে দিয়ে নিজেই দিলাম। হ্যালো। হ্যালো ভাইয়া। বলেন কি অবস্থা? ভালো, আপনার? আছি মোটামুটি। ভাইয়া, ওর সাথে কথা হয়েছে। কি বলছে? লিজা সুমাইয়া যেভাবে কথা বলছে সেভাবে বলছি।
লিসা প্রথমে দোতলায় যায়, তারপর কমার্সের ক্লাসের সামনে গিয়ে একটা মেয়েকে জিজ্ঞাসা করে সুমাইয়া নামে কেউ আছে নাকি। একজনকে দেখিয়ে দিল, কিন্তু ওর সাথে আমার দেওয়া অ্যাড্রেসের সাথে মিলল না, এটা অন্য সুমাইয়া। এরপর আরেকজনকে দেখিয়ে দেয়, ওটাই সুমাইয়া। আপু, আপনার নাম কি সুমাইয়া? হুম, কেন? তুমি কে? আপু, আমি লিজা, ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমাকে খুঁজছো কি জন্য? আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? আচ্ছা, আপনি কি জুয়েল নামের কাউকে চেনেন? না, কেন? সত্যি চেনেন না? এই, তোমার কি আমাকে ফাজিল মনে হয়? না আপু, তা মনে হবে কেন? ওই যে একটা ছেলে আপনাকে পছন্দ করে, আপনার পিছু পিছু ঘোরে। কোন ছেলে? আপনাদের ওইদিকে রাস্তায় মাঝে মধ্যে দেখা যায়, আবার অনেক সময় গাড়িতেও একসাথে এসেছেন, ওনার কথা বলছি। চিনছি। তো কি হয়েছে এখন? উনি আপনাকে পছন্দ করে, আপনার সাথে কথা বলবে বলেছে। ওরে বলে দিস, আর যদি দ্বিতীয়বার আমার সামনে আসে মেরে হাত পা ভেঙে দিব। কি ব্যাপার আপু, আপনি এইভাবে বলছেন কেন? এটা আমার ইচ্ছা। আর হ্যাঁ, তোকে যাতে দ্বিতীয়বার ওর হয়ে দালালি করতে না দেখি। দুজনে চিল্লাচিল্লি শুনে আরও কয়েকটা মেয়ে সুমাইয়ার কাছে আসে। ওরা অনেক লিসাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। এই কথাগুলো সুমাইয়া লিজার মধ্যে হয়েছে, আর সেগুলো লিজা আমাকে বলছে। জানেন ভাইয়া, ওই মেয়েটা ভালো না, ও সারাদিন মেয়েদের সাথে ঘুরে বেড়ায়। আমি চুপ করে আছি। ওর ক্যারেক্টার খারাপ। আমি আবারও চুপ করে আছি। ভাইয়া, একটা কথা বলি। বলেন। আমার আব্বু আম্মু আমাকে এতগুলো কথা কখনোই বলেনি, যতগুলো কথা সুমাইয়া বলেছে। সরি, আমার জন্য আপনাকে অপমানিত হতে হলো। ইটস ওকে। আচ্ছা বোন, তোমাকে অনেক কষ্ট দিলাম, পরে কথা হবে। এই কথা বলে ফোনটা কেটে দিলাম। কিরে, কি বললো? চুপ করে রইলাম। আরে কথা বলিস না কেন? পুরো কাহিনী ওদেরকে বললাম। এই আয়মান, যা বাইক বের কর। কোথায় যাবি? মৌলবি কলেজ যাব। মানে? ওর গায়ে কি তেল জমেছে কিনা দেখবো। দেখবো ও কি করে তোর হাত পা ভাঙে। আরে দূর, হয়তো এমনিতেই বলছে। আমাকে পছন্দ করে না তাই বলছে। বাস্তবে কোনো মেয়ে ধরা এটা সম্ভব নাকি? তারপরও ওর এত ভাব কিসের একটু জানা দরকার। বাদ দে দোস্ত, আমি জানতাম হবে না। তোরা বলেছিস সেই জন্য আমিও রাজি হয়েছিলাম, কিন্তু রাজি থেকে যে সত্যিকার ভালোবেসে যাব কল্পনা করিনি। বাদ দে, ওকে ওর মতো থাকতে দে। জীবনে একদিন হলেও ওর এই প্রতিশোধ আমি নেব, দেখে নিস। তারপর আর ক্লাস করলাম না, পুরো মুডটাই নষ্ট করে দিল। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসে চলে গেলাম। রাতে পড়তে বসেছি, কিন্তু ভালো লাগছে না। বারবার সময়ের কথাগুলো মনে পড়তে লাগলো। রিলেশন করলে করবে, না করলে না। কিন্তু লিজার কাছে আমাকে ছোট করার কি দরকার ছিল? বন্ধুর গার্লফ্রেন্ডের কাছে ছোট হওয়ার মতো লজ্জাজনক মনে হয় আর কিছু হয় না। কিছুক্ষণ পর ফাহাদ আসলো। কি রে, কি করছিস? কিছু না, বস এখানে। কিছু হয়েছে? না রে, ও রাজি হচ্ছে না। হবে হবে, সুন্দর মেয়েদের ভাব একটু বেশি থাকে। প্রথমে ওদের সাথে কথা বলাই যায় না, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। কিছু ঠিক হবে না। ফাহাদের সাথে কথা বলছি, এমন সময় হাকিম আসলো। এই নে কথা বল। কার সাথে? লিজা, আবার কি কথা? বলে দেখ। তারপর আমি হাকিমের কাছ থেকে মোবাইলটা নিলাম। দেখলাম লিসা কল দিয়েছে। হ্যালো লিসা, হ্যাঁ বলো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো ভাইয়া, মোটামুটি। ভাইয়া, একটা কথা বলার ছিল। বলো। ভাইয়া, আমি সুমাইয়ার সাথে কথা বলেছি আপনার ব্যাপারে, বাট ও আপনার কথা সহ্যই করতে পারে না। পরে ওর একটা ফ্রেন্ডকে অনেক কষ্টে রাজি করিয়েছিলাম, নাম নীলা। নীলা কালকে সুমাইয়াকে নিয়ে সিএফসিতে থাকবে। আপনি কালকে যেভাবে হোক সিএফসিতে আসবেন, তারপর সুমাইয়াকে প্রপোজ করবেন। ও যদি রাজি না হয়? সেটা পরে দেখা যাবে। আপনি কি প্রপোজটা করেন? আচ্ছা দেখি। দেখি না, আপনি প্রপোজটা প্রথমে করেন, যা হয় সেটা পরে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর লিজার সাথে আরও কিছু কথাবার্তা বলে মোবাইলটা হাকিমের হাতে দিয়ে দিলাম। সানিকে কল দিলাম। বল। পুরো ঘটনাটা শেয়ার করলাম। বাহ, এটা তো বেটার হবে। তুই সকালে ভালোভাবে রেডি হয়ে নিস।
দোস্ত ভয় করছে, যদি অপমান করে। আরে করবে না, আমরা আছি। আচ্ছা দাঁড়া, আয়মানকে বলি। বল। এরপর আয়মানকে কল দিয়ে পুরো ঘটনাটা শেয়ার করলাম। আয়মান আরও বেশি এক্সাইটেড। রাতে গিয়ে ঘুমোতে গেলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। সময়ের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। ভালো দেখে শার্ট একটা গায়ে দিয়ে সানিয়ামকে কল দিলাম। ওরা বাসছে। তিনজন মিলে সিএফসির সামনে গেলাম। লিসাকে কল দিলাম। হ্যালো লিসা, কোথায় তুমি? ভাইয়া দ্বিতীয় তলায় চলে আসেন, ওরা বসে আছে। আচ্ছা আসছি, ওয়েট। তারপর একটা গোলাপ কিনে আমি সানিয়া রায়মান ভিতরে চলে গেলাম। দেখলাম সুমাইয়া আর ওর বান্ধবী বসে আছে। ওকে দেখেই আমার হাত পা কাঁপা শুরু হলো। সুমাইমাকে দেখে রাগে গজগজ করতে লাগলো। লিজা এছাড়া দিয়ে ওর সামনে যেতে বলল। অন্যদিকে সানিয়া রায়মান একটা টেবিলে বসে গেল। এমন একটা ভাব নিল যেন আমাকে চেনেই না। আমি ভয়ে ভয়ে ওর সামনে গেলাম। আমার হাতে ফুল দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি চুপ করে আছি। কথা বলছেন না কেন? আর ফুল কিসের জন্য? আপনার জন্য। আমার জন্য মানে? আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসি মানে? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? তোর সাথে আমার যায়? কোথায় তুই আর কোথায় আমি? বামন হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখোস, তাই না? আরে তুই কি, তোর থেকে আরো কত ভালো ছেলে আমার পিছে পিছে ঘোরে। তুই তো ওদের কাছে কিছুই না। ফার্দার যদি তোকে আমার সামনে দেখি তাহলে তোর হাত পা ভেঙে প্যাকেট করে বাসায় পাঠাবো। কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। সানির সাথে সাথে একটা গ্লাস আছাড় দিয়ে ভেঙে সুমাইয়াকে মারতে লাগলো। আমি ধরে ফেললাম। আমাকে ছাড়, ওরে দেখে ছাড়বো। আচ্ছা, দলবল নিয়ে আসছিস তাই না? শালারা, তোদের সবাইকে দেখে ছাড়বো। সানি আবার ওকে মারতে যাবে, এমন সময় আমি আর আয়মানকে ধরে ফেললাম। সুমাইয়া আর ওর ফ্রেন্ড উঠে চলে যাচ্ছে। এমন সময় ওরা লিজার সামনে গিয়ে বলল, এই সব কিছু দালাল তুই। তুই কলেজে আয়, তারপর তোকে মজা দেখাচ্ছি। আজকে আমার জন্য লিজাকে অপমানিত হতে হলো। ইচ্ছে করছে এই মুহূর্তে মরে যায়। শালার কেন যে গরিব আর কালো হয়ে জন্ম নিলাম আল্লাহ জানে। পরের বার বাসায় চলে আসছি। লিজাকে মোবাইলে কয়েকবার সরি বলেছি। বন্ধুদের কাছে আমার যে একটা মানিজ্য ছিল সেটাও চলে গেছে। বন্ধুর গার্লফ্রেন্ডের কাছে ন্যূনতম মানিজ্যটা রাখলো না। সারা রাত চোখে পানি ঝরল। আসলে ওর কথাগুলো সত্যি। কোথায় আমি আর কোথায় সে? বামুন হয়ে চাঁদ ধরার মতো ব্যাপারটা না। এখানে আর থাকা যাবে না। এখানে থাকলে বারবার ওর কথা মনে পড়বে। আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। উনি করবেন আমার মেয়েটার বিচার। সারা রাত এভাবে চলে গেল। পরের দিন অন্য একটা এলাকার রুম খুঁজতে লাগলাম। 3 দিন পর রুম পেলাম আর সেখানে চলে গেলাম। এভাবে আস্তে আস্তে দিন যায়, রাত আসে, মাসের পর মাস, বছরের পর বছর। সময়ের কথা ভেবে এখনো কষ্ট পাই, বাট ওর সাথে কোনোদিন দেখা হয়নি। 5 বছর পর আমি অফিসে কাজ করছি, এমন সময় পিয়ন আসলো। স্যার, আজকে তো নতুন মেম্বারদের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। ছিল তো। স্যার, ওরা কয়েকজন এসে বসে আছে, যদি আপনি যেতেন। আচ্ছা ঠিক আছে, আপনি চান ওদেরকে এক এক করে রুমে পাঠান। জি স্যার। পিয়ন চলে গেল। আমি বসে বসে কাজ করছি। এমন সময় নতুন একটা ছেলে সালাম দিয়ে ভিতরে আসলো। আমি ওকে বসতে বলে কয়েকটা প্রশ্ন করলাম। এরপর ওর সার্টিফিকেটগুলো দেখলাম। চাকরি হবে কিনা সেটা মোবাইলে জানাবো বলে বিদায় দিলাম। এভাবে মোট 5 জন গেল, কিন্তু আর কেউ আসছে না। আমি উঠে পিছনের শোকেস থেকে কয়েকটা ফাইল খুঁজতেছিলাম। এমন সময় একটা মেয়ে আসলো। স্যার, আসবো? আসুন, বসুন। কথাগুলো না তাকিয়ে বললাম। ধন্যবাদ স্যার। আপনার নাম? জি স্যার, আমার নাম সুমাইয়া আক্তার। নামটা শুনে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। পিছনে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। আরে, এই তো সেই সুমাইয়া যাকে আমি নিজের চাইতেও বেশি ভালোবাসতাম। এই তো সেই মেয়ে যে নিজের সৌন্দর্যের জন্য আমাকে অনেক অপমান করেছে। কিন্তু চেহারায় এখন আগের সেই রূপটা নেই। আগের মতো এখন আর মায়াবী লাগে না। দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে।
আমাকে দেখেই সে উঠে দাঁড়ালো। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। ইশারায় বুঝতে বললাম সুমাইয়া আমার দিকে তাকিয়ে আছে। তুমি? স্যার, নট তুমি। আমি কারো জামাই না। সরি স্যার। তারপর আমার প্রশ্ন করা শুরু হলো। দুনিয়া যত কঠিন প্রশ্ন আছে সবগুলোকে করতে লাগলাম, একটাও পারলো না। সার্টিফিকেট দেখলাম, মার্কশিট দেখলাম, রেজাল্টও তেমন ভালো না। সব মিলিয়ে চাকরি তার হবে না। অন্য কেউ হলে মোবাইলে না করে দিতাম, কিন্তু ওর উপরে আমার রাগটা এখনও রয়ে গেছে। তাই মুখের সামনে বলে দিলাম, সরি, আপনার চাকরিটা হচ্ছে না। প্লিজ স্যার, এভাবে বলবেন না। তো কি বলবো? আপনি একটা প্রশ্ন পারেননি, আর রেজাল্টও ভালো না। সব মিলিয়ে আপনার চাকরিটা হচ্ছে না। সুমাইয়া হুট করে আমার হাত ধরে বসে রইল। প্লিজ এমন করো না, আমার চাকরিটা খুব দরকার। অন্য কথা দেখেন, তাছাড়া কালো অ্যান্ড গরিব বয়সের আন্ডারে আপনি চাকরি করতে পারবেন না। আপনি আপনার মতো হাই লেভেলের একটা চাকরি খুঁজে নেন। প্লিজ আপনি ওই ব্যাপারটা নিয়ে আমার উপর রাগ করে থাকবেন না। আমি আপনার কাছে মাফ চাইছি, সরি বলছি, তবুও চাকরিটা দেন। সরি বললে কি সব কিছু শেষ হয়ে যায়? আর আপনার জন্য অনেক ভালো ভালো ছেলে ঘোরে, পয়সাওয়ালা জামাই পাবেন, চাকরি কি দরকার? কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন। ইন্টারমিডিয়েট পাশ করার পর যখন অনার্সে ভর্তি হই, তখন একটা সুন্দর স্মার্ট ছেলে আমার জন্য বিয়ের জন্য আসে, অনেক টাকাওয়ালা। আমিও রাজি হয়ে যাই কোনো কিছু না ভেবে। কিন্তু বিয়ের পর বুঝতে পারলাম ওরা আসলে ধনী না, ভাড়া বাসায় থাকে। টাকার জন্য প্রতিদিন আমাকে মারধর করত। বাবা ওর কথা মতো অনেক টাকা দিয়েছে, নেশা পানি করে গভীর রাতে বাসায় আসে। ওর বাবা মাও ওরে কিছু বলতো না, উল্টো তিনজন মিলে আমাকে মারতো। অনেক দিন মার খেয়ে আমি অজ্ঞান হয়ে যেতাম। আমার বাবার প্রায় সব টাকাই ও নিয়ে গেছে ব্যবসা করে। এটা করবে সেটা করবে বলে প্রায় সবগুলো টাকাই নিয়ে গেছে। এখন দেওয়ার মতো বাবার কাছে কোনো টাকাই নাই। আমার টেনশনে বাবা হার্ট অ্যাটাক করে। আমিও ওর অত্যাচার সহ্য করতে না পেরে নিজের বাসায় চলে গেলাম। ছোট ভাই বোনের লেখাপড়া আর বাবার চিকিৎসা সব মিলিয়ে আমার চাকরি করা ছাড়া কোনো উপায় নেই। এর মধ্যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। এখন ফ্যামিলি চলতে পারছে না বললেই চলে। তাই স্যার, আমার চাকরিটা খুব দরকার। দেখেন, অফিস আপনার ফ্যামিলি দেখবে না, আপনার যোগ্যতা দেখবে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরিটা পাবেন না। সো ডিস্টার্ব না করে এখান থেকে চলে যান। সুমাইয়া কোনো কথা না বলে আমার পা ধরে কান্নাকাটি শুরু করে দিল। আমি একটা ধাক্কা দিয়ে ওকে ফেলে দিলাম। সেদিন আমি অনেক কষ্ট পেয়েছি। চাকরি পাক অথবা না পাক সেটা আমার দেখার বিষয় না। আপনি যাবেন নাকি আমি সিকিউরিটি রাখবো? প্লিজ স্যার, এমন করবেন না। আপনি চান, না হলে গলা ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। ও আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। আমার চোখ দিয়ে দুফোঁটা পানি বের হলো। আজকে যদি তুই আমার হতিস তাহলে পুরো ফ্যামিলির দায়িত্ব আমি নিতাম, তোকে রাজনারী করে রাখতাম। কিন্তু তুই তো সুন্দর আর ধনী খুঁজেছিস। দেখ, এখন জীবনে সুখী হওয়ার জন্য সুন্দর আর পয়সাটা লাগে না, সুন্দর একটা মন থাকলেই হয়। আল্লাহ বিচার করে, সঠিক বিচার করে। হয়তো সময় মতো করে না, কিন্তু বিচার সে করে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আমার দিকে আল্লাহ তাকিয়েছেন, এটাই বাস্তব জীবনের গল্প। যদি তুমি জানতে কাউকে কষ্ট দিলে তার থেকে দ্বিগুণ পরিমাণ কষ্ট নিজেকে পেতে হয়, পরিশেষে সেটাই বলবো, জীবনে সুখী হতে হলে অনেক টাকা আর সুন্দর কাউকে দরকার নেই, সুন্দর মনের একটা মানুষ পাশে থাকলেই হয়। হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো আর একটা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।